নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে 18ই মে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করতে চলেছে। এই রাশি পরিবর্তনে কোন রাশির কী ঘটনা ঘটবে বা কোন রাশির জীবনে কতটা সুখ আছে, কতটা আনন্দ আছে, কতটা দুঃখ আছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কোন রাশির ভালো বা কোন রাশির খারাপ। এই 18ই মে 2025 সালে বিগত 18 বছর পরে এরকম একটা ঘটনা ঘটছে, বা 18 বছর পরে রাশি পরিবর্তন করে কুম্ভে আসছে কুম্ভে আসছে রাহু, আর সিংহে আসছে কেতু। সিংহ রাশির উপরে চলে আসছে কেতু। এরকম একটা ঘটনাটা কিন্তু 18 বছর পরে কিন্তু ঘটনাটা ঘটছে। এই 18 বছর পরে যে ঘটনাটা ঘটছে, আপনার জীবনে কি পরিবর্তন আসবে, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। যারা এই মুহূর্তে নতুন দেখছেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন বা লাইক করবেন, কমেন্ট করবেন, আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। এবং আপনি কোথা থেকে দেখছেন, আপনার এলাকার নামটা একটু কমেন্ট বক্সে লিখে দেন, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় ভিডিওটা আমার পৌঁছাচ্ছে। আপনি যেখানে থাকুন না কেন, আপনার এরিয়ার নামটা একটু, লোকেশনের নামটা একটু লিখে দেন, তা কমেন্ট বক্সে লিখে দেন, তাহলে সুবিধা হয়। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করবেন। প্রথমেই বলবো যে আমার কাছে জ্যোতিষ দেখাতে এলে একটা কথা মাথায় রাখতে হবে, যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। এই রাহু এবং কেতুর যে রাশি পরিবর্তন, এই রাশি পরিবর্তনে আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে বা আপনার জীবনে কি খুঁটিনাটি পরিবর্তন হতে চলেছে, সেই বিষয় নিয়ে আলোকপাত করব। অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন। প্রথমে হচ্ছে 18ই মে কুম্ভ থেকে কুম্ভ রাশিতে রাহু এলো এবং সিংহে চলে গেল কেতু। যেহেতু রাহু এবং কেতু সমসপ্তমে অবস্থান করবে, তাই এটা 1.5 বছর ধরে থাকবে। 1.5 বছর ধরে কোন রাশি সব থেকে ভালো যাবে? প্রথমে বলো ভালো রাশি কোনগুলো, কাদের ভালো যাবে। প্রথম হচ্ছে বৃষ রাশি এবং হচ্ছে কন্যা রাশি। এই দুটো রাশির জাতক বা জাতিকাদের জীবনে প্রচণ্ড সুখের বন্যা বইতে চলেছে, বা প্রচণ্ড সুখের কিন্তু একটা ইতিবাচক দিক কিন্তু দেখা যাচ্ছে। এই বৃষ রাশির জাতক বা জাতিকারা আর কন্যা রাশির জাতক বা জাতিকারা অনেক দিন ধরে যাদের হওয়া কাজগুলো অনেক আটকে ছিল, সেই কাজগুলো কিন্তু সাফল্য পেয়ে যাবে। যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছিলেন বা ব্যবসা করার প্ল্যানিং করছিলেন, সেই প্ল্যানিংগুলো তাদের সাকসেসফুল হবে। এবং যাদের চাকরি বারবার অনেকদিন ধরে আটকে ছিল, কোনোভাবে অবস্ট্রাকশন হয়ে আটকে ছিল, চাকরিগুলো হচ্ছিল না, সেই চাকরিগুলো কিন্তু তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। এই রাহু কি দেয়? রাহু হচ্ছে কি ফাটকা হবে কোনো একটা সাকসেস, বা ফাটকা হবে একটা কিন্তু জীবনের চরম প্রাপ্তি কিন্তু উল্লেখ করে। রাহু হচ্ছে কূটনীতি বা বিভিন্ন রণনীতি, বা যেটা দুর্বুদ্ধিকে কন্ট্রোল করে। এই দুর্বুদ্ধিটাকে নিজের কর্মক্ষেত্রে একটু সুবুদ্ধিভাবে লাগাতে হবে, বা দুর্বুদ্ধিটাকে যাতে কোনোভাবে খারাপ প্রভাব না করা যায়, সেটাই আমি নিবেদন করব। প্রচণ্ড রাহু যাদের ডেসপারেট, রাহুর জন্য কি অনেক ডেসপারেট হয়, এদের কিন্তু অত্যন্ত কুবুদ্ধি বা অত্যন্ত দুষ্ট বুদ্ধি এদের মধ্যে মধ্যে মাথার মধ্যে কিন্তু খেলে। সেগুলোর জন্য কিন্তু অনেক ক্ষেত্রে জীবনে সমস্যায় পড়তে হয়। এরা শর্টকাট পদ্ধতি খুঁজতে গিয়ে প্রচুর প্রবলেমে পড়ে, যে কী করে তাড়াহুড়ো করে বড় হয়ে যাবো, শর্টকাট লাইন, সবসময় শর্টকাট লাইন খুঁজতে যায়। কিন্তু শর্টকাট লাইনটা থেকে বিরত থাকুন। শর্টকাট লাইনে সাকসেস পাওয়া ভেরি ডিফিকাল্ট, বা এখানে কিন্তু বারবার সমস্যায় পড়তে পারেন। এই বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য, বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য কি আসছে? দশম স্থানে রাহু। বৃষরাশির ক্ষেত্রে দশম স্থানে রাহু, পঞ্চমে কেতু। এই বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য কর্মের জায়গাটা, কর্মস্থানে হঠাৎ করে কোনো প্রাপ্তি লাভ, বা হঠাৎ করে কর্মক্ষেত্রে একটা ইনক্রিমেন্ট, হঠাৎ করে কর্মক্ষেত্রে প্রমোশন, এগুলো কিন্তু বোঝা যায়। যাদের অনেকদিন ধরে বিদেশ যাত্রার প্ল্যানিং ছিল বা বিদেশ যাত্রা যেতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু ভালো, এই সময় যথেষ্ট ভালো। এবং কন্যা রাশির ক্ষেত্রেও সেম ঘটনাগুলো ঘটবে। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের দ্বাদশে কেতু হয়ে গেল এবং ষষ্ঠে রাহু। এই দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু হলে কি হবে? এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। ষষ্ঠ জায়গাটা হচ্ছে কি রোগ রিপুর জায়গা। এখানে রোগ থেকে কোনোভাবে মুক্তি লাভ করা, বা কোনো কম্পিটিশনমূলক এক্সামে সাকসেস পাওয়া, এরকম ধরনের একটা ভালো কিন্তু খবর কিন্তু শোনাতে পারবো। যে বৃষ রাশি এবং কন্যা রাশি ওভারঅল কিন্তু ভালো, এক কথায় বলা যায় ভালো। ধনু রাশি
কর্কট রাশি আর সিংহ রাশি। ধনু, কর্কট এবং সিংহ এই তিনটে রাশির জীবনে কিন্তু এই রাহু কেতুর প্রভাবে এত ভালো যাবে না। এদের মোটামুটি শুভ, এত ভালো কিন্তু এত আহামরি ভালো কিন্তু নয়, মোটামুটি শুভ যাবে। কীরকম? এই ধনু রাশির ক্ষেত্রে দেখুন তৃতীয় স্থানে রাহু চলে এলো। তৃতীয় জায়গাটা কি হয়? যোগাযোগের জায়গা। তৃতীয় জায়গাটাতে কোনো রকম যোগাযোগ অবস্ট্রাকশন, কোনো রকম বাধাপ্রাপ্ত হতে পারে। কোনো কিছু প্ল্যানিং যোগাযোগগুলো করছেন, সেই যোগাযোগগুলোকে বারবার বাধাগ্রস্ত হয়ে যাওয়া, এরকম ধরনের কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটাবে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য অষ্টমে রাহু, অষ্টমে রাহুটা কিন্তু বিভিন্ন ফাঁড়া, বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন রকম অবস্ট্রাকশন, বিভিন্ন রকম বাধা বিপত্তি, বিভিন্ন রকমভাবে নানান সমস্যা কিন্তু নিয়ে আসবে। অষ্টমে রাহু যখন গোচরে কিন্তু অষ্টমে রাহু যখন থাকছে এবং সেকেন্ড হাউসে কেতু থাকছে, মানে অর্থনৈতিক জায়গাটা কিন্তু এত ভালো কিন্তু শুভ নয়। অর্থনৈতিক ক্ষেত্রে কোনোভাবে লুজার হতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু এত ভালো কিন্তু নয়। পরিবারের তরফ থেকে কোনোভাবে বদনাম পাওয়া বা পরিবারের তরফ থেকে কোনোভাবে ঠকে যাওয়া বা পারিবারিক ক্ষেত্রে একটা দ্বন্দ্ব শিকার হওয়া, এরকম ধরনের ঘটনাগুলো ঘটবে। আপনার কাছের মানুষ বা আপনাকে একটু ইগনোর করে যাবে, বা কাছের মানুষ আপনাকে একটু দূরে সরিয়ে নেবে, বা আপনার নিজের কাছের মানুষ আপনাকে ভুল বুঝবে, এরকম ধরনের প্রবণতাগুলো কিন্তু ঘটবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য। এরপর আসবো আমি সিংহ রাশির কথা। এই সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু রাশির উপরে কেতুর অবস্থান, তাহলে চন্দ্র কেতু এক জায়গায় হলো এবং তার ঠিক সমসপ্তমে রাহুর অবস্থান, এটা কিন্তু ম্যারেজ লাইফের জন্য কিন্তু খারাপ কম্বিনেশন। যাদের এই মুহূর্তে ম্যারেজ হতে চলেছে বা ম্যারেজের জন্য একটা মহল তৈরি হচ্ছে বা বিবাহের একটা কথাবার্তা চলছে, তাদের সেক্ষেত্রে কিন্তু বিবাহে একটা কোনো বাধা বা বিড়ম্বনা তৈরি হতে পারে। সেখানে কি করা উচিত? অবশ্যই কুণ্ডলী মিলন করে বা জটক বিচার করে বিয়ে পিড়ি বসতে হবে, নাহলে ভুল ইনফরমেশনে বিয়ে হওয়ার জন্য সারা জীবনটা পস্তাতে হবে। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে, বিশেষ করে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, যারা কোনো পার্টনারে কোনো ব্যবসা করতে চলেছেন, তাদের জন্য এই সময় কিন্তু এত ভালো শুভ নয়। পার্টনার থেকে কোনোভাবে প্রতারিত হতে পারেন বা প্রতারিত ঠকতে পারেন। এখানে অনেক দিন ধরে আপনার কোনো টাকা পয়সা পাওয়ার ছিল বা আর্থিক জায়গাটাতে অনেক দিন ধরে আপনার মন্দা চলছিল, এখানে অর্থপ্রাপ্তিটা কিন্তু পার্ট পেমেন্ট আসার সম্ভাবনা বেশি। টাকা যে আসবে না সেরকম কিছু নয়, টাকা আসবে কিন্তু পার্ট পেমেন্ট ভাবে আসতে পারে বা পার্ট পেমেন্ট হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এখানে একটা কিন্তু শুভ লক্ষণ বলা যায় বা শুভ লক্ষণ করা সম্ভব। এবং যে সকল জাতক বা জাতিকাদের জন্য সিংহ রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে চেষ্টা করছিলেন, কর্মক্ষেত্রে যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছিলেন সেই চাকরিগুলো হচ্ছিল না, তাদের এখানে কিন্তু একটা ভালো আংশিক শুভ খবর বা কোনো একটা ডেট এক্সটেনশন হওয়া বা এরকম ধরনের কিছুদিন পরে আপনি চাকরিটা পাবেন বা কিছুদিন পরে আপনি সাফল্য পাবেন, এরকম ধরনের একটা নিউজ কিন্তু আপনার আসবে। মানে আপনার যে কাজটা হওয়ার ছিল সেটা একদম সম্পূর্ণ বন্ধ হবে না, সেখান থেকে কিন্তু আপনি একটা গ্রিন সিগন্যাল কিন্তু পাবেন ইন ফিউচারে, সেটাতে আপনি একটা সাকসেসফুল হওয়ার জন্য। মানে আপনার জন্য দরজাটা কিন্তু খোলা রইল, দরজাটা কিন্তু বন্ধ হলো না। এটা হচ্ছে মোটামুটি যাওয়া রাশিগুলো বললাম। তিনটে রাশির কথা বলেছি, ধনু রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, এদের কিন্তু মোটামুটি ভালো, খুব ভালো আহামরি কিন্তু নয়। এরপরে যাদের খারাপ যাবে, খারাপ যাবে কোন রাশির? প্রথম বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি। এই বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি, এই তিনটে রাশির খারাপ যাবে। খারাপ কি সারা জীবন যাবে? না, প্রথম দুটো মাস, যেহেতু 18ই মে 2025, তাহলে মে মাস, জুন মাস আর জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত প্রথম দুটো মাস এদের কিন্তু ডিস্টার্বনেস টাইম। প্রথম দুটো মাসের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো সময়। প্রথমে বলো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থ জায়গায় রাহু এলো। 4 নম্বর জায়গাটা আমরা জানি যে মাতৃস্থানীয় জায়গা বা মায়ের জায়গা। তার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে বা মায়ের রোগ ব্যাধি নিয়ে একটু প্রবলেম আসতে পারে। প্রাথমিক শিক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে একটা বিভ্রাট হতে পারে। যারা পড়াশোনা নিয়ে অনেক দিন ধরে কোনো বিভিন্ন রকম কোর্স করার চিন্তা ভাবনা করছেন বা ডিস্টেন্সের থেকে পড়তে চাইছেন, তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা বাধা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেক্ষেত্রে কিন্তু একটা অবস্ট্রাকশন বা বাধা থাকবে। এবং সব থেকে বলবো দশম স্থানে কেতু, এই দশম জায়গাটাকে জীবিকার জায়গা, জীবন জীবিকার জায়গা, রুজি রোজগারের জায়গা। সেখানে কেতু
গোপনভাবে কোনো লেনদেন করতে গিয়ে কোনোভাবে একটা অপদস্থ হওয়া বা গোপন লেনদেন করতে গিয়ে একটা কোনো সমস্যায় পড়া, এরকম ধরনের কিন্তু প্রবণতা কিন্তু ঘটবে। এবং বিভিন্ন কর্মক্ষেত্রে গোপন শত্রুতা বা গুপ্ত শত্রুতার অবস্ট্রাকশন হওয়া বা শিকার হওয়া, এরকম ধরনের কিন্তু ঘটনাগুলো ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকা অবশ্যই দরকার আছে। এই বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য জীবনে প্রচুর প্রচুর ঋণ বা ধারের জড়িয়ে যাওয়া বা ঋণগ্রস্ত হয়ে যাওয়া, সেই ঋণগুলোকে কোনোভাবে শোধ না হওয়া, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু আসতে পারে। কিন্তু বৃশ্চিক রাশিরা এরা কিন্তু চরম মনের জেদির এবং চরম মনের কিন্তু এরা দৃঢ়বলতা যথেষ্ট ভালো। এরা কিন্তু লাইফে কিন্তু আবার যে কার্ভের মতো কিন্তু প্রোগ্রেস বা যে কার্ভের মতো উন্নতি এরা কিন্তু দেখতে পাওয়া যাবে। প্রথম দুটো মাস একটু ডিস্টার্বনেস সময় থাকবে, 2 মাসের পর থেকে যে কার্ভের মতো কিন্তু আবার উন্নতির শিখরে কিন্তু পৌঁছাবে এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য। যাদের বিয়ে হচ্ছিল না বা বিয়ের আটকে ছিল বা বিয়ের সাকসেস পাচ্ছিলেন না, তাদের কিন্তু এই সময় বিয়ের কথাবার্তা এগোতে পারে। অর্থনৈতিক জায়গাতে একটা সুখ শান্তি আসবে। অর্থনৈতিক জায়গায় যাদের কোনো টালমাটাল চলছিল, অর্থ আসছিল না একদম, তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। অর্থ আসার ফ্লোগুলো খুলবে। বিভিন্ন চাকরি, আপনার চাকরি থেকে কোনোভাবে এই বুঝি চাকরি থেকে স্যাক হয়ে গেলেন বা এই চাকরি থেকে মনে হয় চলে গেলো বা বিতাড়িত হলো, এই মানসিক ভয় বা মনের দ্বন্দ্বটা কিন্তু আপনার মিটে যাবে। চাকরিতে আপনার একটা ভালো জায়গা, ভালো প্ল্যাটফর্ম তৈরি হবে। চাকরি ক্ষেত্রে মান সম্মান, নাম যশ সুনাম অত্যন্তভাবে বাড়বে। অনেক দিনের কোনো পুরনো আটকে থাকা বন্ধু বা অনেক দিনের কোনো পুরনো আটকে থাকা প্রেম, পুরনো কোনো একটা সম্পর্ক, সেই সম্পর্ক আপনাকে আবার হাতছানি দিয়ে রাখতে পারে। সেই হাতছানি দিয়ে ডাকা থেকে কিন্তু আপনি বিরত থাকুন। আপনি কিন্তু সেই সম্পর্কে জড়ালেই আপনার কেরিয়ারের ক্ষেত্রে পুরো ক্রস, কখনোই কিন্তু সেটা ভালো হবে না। কারণ আপনার কোনো একটা ভুল সিদ্ধান্তে সারা জীবনের জন্য একটা আফসোস হওয়া বা সারা জীবনের জন্য একটা সমস্যায় পড়ে যাওয়া, এরকম কিন্তু ঘটনা কিন্তু ঘটাবে এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য। পরবর্তীকার রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বলেছি তো, মকর রাশিতে এগুলো তো একটু প্রথম 2 মাস খারাপ, মকর রাশি এবং মীন রাশি। তবু মকর রাশি দুয়ের কথা বলে নিই আমি। যেহেতু সেকেন্ড হাউসে রাহু, দ্বিতীয় ভাবটা অর্থের ভাব, সেই অর্থভাবে রাহু চলে এলো মানে কি হয়, অর্থ প্রাপ্তিতে একটু বাধা সৃষ্টি করবে। অর্থ প্রাপ্তিগুলো কিন্তু লেটে হবে বা বিভিন্নভাবে পার্ট পেমেন্ট হবে। যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা কোনো ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু এখানে পয়সা আসার জায়গাগুলো, ক্যাশ ফ্লোটা কিন্তু একটু কমে যাবে। এই ক্যাশ ফ্লোটা কমে যাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি। এবং সবথেকে ভালো জিনিস হচ্ছে পরিবার নিয়ে কোনো জায়গায় একটা বেড়াতে যাচ্ছিলেন বা কোনো বেড়াতে গেছেন বা পরিবারে কোনো একটা খুব আনন্দ ঘন মুহূর্ত হচ্ছিল, সেখানে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হয়ে পারিবারিক ক্ষেত্রে একটা কলহ তৈরি হতে পারে বা পারিবারিক ক্ষেত্রে একটা বিরহ তৈরি হতে পারে বা পারিবারিক ক্ষেত্রে বিরহের একটা মহল তৈরি হতে পারে। তাই বলবো কথাবার্তা থেকে একটু সাবধানে থাকুন বা কথাবার্তার ক্ষেত্রে একটা পরিমার্জিত হন বা কথাবার্তার মধ্যে একটু মেপে কথা বলুন। মানে বেশি কথা বলতে গিয়ে একটা সমস্যা তৈরি হওয়া বা বেশি কথা বলতে গিয়ে একটা সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া, এরকম ধরনের কিন্তু ঘটনাগুলো ঘটবে, বিশেষ করে মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য। এবং মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য সব থেকে জিনিস হচ্ছে অষ্টমে কেতু। অষ্টমে কেতু সবসময় কি হয়, একটা গেন উইদাউট পেন, মানে যারা বিয়ে করছেন বিবাহ থেকে যৌতুক পাওয়া বা বিবাহ থেকে কোনো গিফট পাওয়া, বিবাহ সূত্রে কোনো একটা উইল সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। এই সময় যাদের কোনো পুরনো কোনো সম্পত্তি, মানে অন্য কারোর নামে সম্পত্তি আপনার কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি। একটা আনএক্সপেক্টেড গেন কিন্তু লক্ষ্য করা যায়। এই আনএক্সপেক্টেড গেইন করতে গিয়ে কোনো সময় আপনি একটা ইমব্যালেন্সিং হতে পারেন ফিনান্সিয়ালি কন্ট্রোলের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো যে আপনার ফিনান্সিয়ালি কোনো অ্যাডভাইজারের প্রয়োজন আছে। ফিনান্সিয়ালি অ্যাডভাইজার অবশ্যই তারা গ্রহণ করুন এবং ফিনান্সিয়াল অ্যাডভাইজার মেনেই আপনারা কিন্তু জীবনের আগে পথগুলো অতিক্রম করুন। পরবর্তী রাশি যেটা বলবো সেটা হচ্ছে মীন রাশি। এই মীন রাশির যেহেতু রাশিচক্রের শেষ রাশি, মীন রাশির দ্বাদশে রাহু তো আপনাকে ভ্রমণ প্রচুর করাবে। মানে একদম ব্যাগপত্র একদম গুটায় থাকুন বা প্যাকিং অলরেডি করে ফেলুন। ভ্রমণ আপনার কিন্তু এই বছরে এই রাহুর প্রভাবে আপনাকে করতেই হবে। কিন্তু ভ্রমণ পিপাসু মানুষদের জন্য যথেষ্ট ভালো শুভ খবর, শুভ সংবাদ শোনাতে পারবো। এবং কিন্তু
এক্ষেত্রেও কিন্তু অনেকটা সাবধানতা বাণী অবলম্বন করা উচিত। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতামূলক অবলম্বন কিছু করতে হবে, বা জিনিসপত্র ক্ষেত্রে যাতে কোনো হারিয়ে না যায়, চুরি হয়ে না যায়, এরকম ধরনের একটা প্রবণ সতর্কতা অবলম্বন করা উচিত। বা যারা বিভিন্ন হায়ার স্টাডির জন্য, পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা সাকসেস করছেন, বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, যারা আসতে চাইছেন না বা আসতে পারছেন না, তারা কিন্তু ডিস্টেন্সে পড়াশোনাটা সেরে নিতে পারেন। আপনার জন্য ডিস্টেন্সে পড়াশোনা কিন্তু যথেষ্ট এই সময় ভালো। অনেক দিনের পরিবারের সম্পর্ক কিছু তিক্ততা হয়ে গেছিল, সেই সম্পর্কগুলো অটোমেটিক মজবুত হওয়া, সেই সম্পর্কগুলোর মধ্যে একটা ভালো শুভ খবর পাওয়া, বা সেই সম্পর্কগুলোর মধ্যে ভালো একটা তীক্ষ্ণ বুদ্ধি পাওয়া যথেষ্ট ভালো। আপনার এখানে কোনো প্রতিবেশী থেকে কোনো রকম হেল্প পাওয়া, বা প্রতিবেশী বা গাইডলাইন ক্ষেত্রে আমরা হেল্প পাওয়া, বন্ধুস্থানীয় হেল্প পাওয়া, এরকম প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। যেহেতু রাহু দেয় আমাদের একটা ফাটকাভাবে আয় বা ফাটকাভাবে ইনকাম, বা যা রাহু কখন কি ঘটাবে সহসা, যেহেতু ছায়াগ্রহ তাই সহসা ঘটিয়ে ফেলে, হঠাৎ করে ঘটিয়ে ফেলে, এরকম ঘটনাগুলো কিন্তু ঘটবে। রোগ ব্যাধি নিয়ে একটু সতর্ক থাকতে হবে। বিভিন্ন জলবাহিত রোগ যেগুলো, সেই জলবাহিত রোগগুলো থেকে একটু সতর্ক থাকা অবশ্যই উচিত মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য। তারপরে বলবো 3টে রাশির কথা, যাদের সব থেকে বেশি খারাপ, এরা কিন্তু অত্যন্ত খুব সাবধানতা অবলম্বন করা উচিত। মানে এত বেশি ভালো একদমই নয়। মেষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, এই 4টে রাশি কিন্তু এত ভালো কিন্তু এই রাহু কেতুর প্রভাবে যাবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার নেটাল চার্টে, জন্মছকে যদি কোনোভাবে রাহু এবং কেতু প্রভিডেন্ট থাকে বা ভালো থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ঘটনাগুলো ঘটবে। এই প্রথমে বলবো মেষ রাশির কথা। মেষ রাশি, এরা কিন্তু পড়াশোনা যারা করছেন স্টুডেন্টদের, এরা অত্যন্ত অমনোযোগী হয়ে পড়বেন, এরা অত্যন্ত হতাশাগ্রস্ত হবেন, বা ল্যাক অফ ক্লিয়ারিটি, হতাশায় ভোগা। সবসময় একটা সন্তান ধারণ করতে গিয়ে, যাদের বিয়ে হয়েছে সন্তান ধারণের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন, বা সেই সব সন্তান ধারণ করতে গিয়ে কোনো বিড়ম্বনায় পড়া, বা কোনো বৈদেশিক কোনো রকম পন্থা অবলম্বন করা, বিভিন্ন আইভিএফ পদ্ধতি বা যে কোনো এরকম ধরনের XYZ, এরকম ধরনের কোনো পন্থা অবলম্বন করার কিন্তু সম্ভাবনা বেশি। মানে ন্যাচারালভাবে সন্তান আসাতে ক্ষেত্রে একটা সমস্যা, বারে অবস্ট্রাকশন কিন্তু আসতে পারে, সেক্ষেত্রে একটু বিড়ম্বনা থাকা দরকার আছে। যাদের অর্থভাবে অনেক দিন ধরে অর্থ আয়ের জায়গাটা যথেষ্ট ভালো ছিল, এই অর্থ আয়ের জায়গাটা কিন্তু হঠাৎ করে আপনার খরচটা অত্যধিক বেড়ে যাবে। তার জন্য কি হবে, একটা অর্থনৈতিক জায়গাতে আপনার কিন্তু একটা সমস্যার মধ্যে অতিবাহিত হবে। মানে আমি বারবার ধরে দেখবেন অনেকটা ভিডিওতে আমি কথাগুলো বলেছি যে অপ্রয়োজনীয় জিনিস যদি আপনি বারবার কিনতে থাকেন, বা অপ্রয়োজনীয় জিনিস আপনি যদি কিনতে থাকেন রেগুলারলি, তাহলে কিন্তু আপনার একটা এমনই দিন আসবে যে আপনাকে প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করতে হবে। এটা খুব, এই কোডটা খুব ভালো কথা, আপনার ভালো করে মনে বারবার ধরে শুনুন কথাটা আমি কি বলতে চাইলাম। এই কথাটা যদি আপনি একটু মেনে চলেন, জীবনে কিন্তু অনেকখানি আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন। তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। মানে অপ্রয়োজনীয় জিনিস যদি আপনি বেশি কিনতে থাকেন, তাহলে এমন একটা সিচুয়েশন বা এমন একটা জায়গাতে আপনাকে দাঁড়া করাবে, সেদিনে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হবে। তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে অবশ্যই বিরত থাকুন। যেটি আপনার প্রয়োজন, যেটা আপনার নেসেসারি, সেই সব জিনিসগুলো আপনার কিনুন, আননেসেসারি জিনিস কিন্তু কিনবেন না। এগুলো কিন্তু একটা মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এটা কিন্তু করাবে। বা আপনার হাই এক্সপেন্সিভ জিনিস, যেটা আপনার প্রয়োজন নেই, যেটা আপনার অল্প টাকাতে হয়ে যেত, সেটা আপনার বেশি টাকার মূল্যের জিনিস কেনাবে। আপনি এটা 2000 টাকা, 5000 টাকা, 2000 টাকাতেও শার্ট পাওয়া যায়, 500 টাকাতেও শার্ট পাওয়া যায়, 5000 টাকাও শার্ট পাওয়া যায়, আবার একটা 1.5 লাখ টাকা দিয়েও শার্ট পাওয়া যায়। আপনি কি জানেন 1.5 লাখ টাকার থেকেও আরও বেশি দামের শার্ট পাওয়া যায়? তাহলে আপনার যেটা প্রয়োজন সেই রকম ধরনের জিনিস কিনুন। কখনোই আপনার লিমিটের বাইরে বা অকাতের বাইরে কখনোই কিনতে যাবেন না, বা ইএমআই থেকে একটু বিরত থাকুন। এই ইএমআই জড়িয়ে যাওয়ার প্রবণতা, বা ইএমআই মানে একটা ঘোর পেঁচে পড়ে যাওয়া, বা ইএমআই এর মার পেঁচে আপনাকে অর্থটা কিন্তু অনেকটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে। নেক্সট আসছি আমি মিথুন রাশির কথা। মিথুন রাশির ক্ষেত্রে নবম স্থানে রাহু, এই নবমে রাহু, ভাগ্যস্থানে রাহু, যাদের রাহু ভালো আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। এই সময় ভাগ্যে সুপ্রসন্ন,
হঠাৎ করে অর্থপ্রাপ্তি, হঠাৎ করে অর্থ লাভ, হঠাৎ করে যশ লাভ, হঠাৎ করে বিদেশ যাত্রা, এরকম ধরনের সাহসিক সমস্ত কিছু ঘটনাগুলো হঠাৎ 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 করে হবে। ফিনান্সিয়াল জায়গায় গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং এক্ষেত্রে রাশি থেকে তৃতীয় স্থানে যেহেতু কেতু, এই যোগাযোগের জায়গাগুলো একটু অবস্ট্রাকশন, যোগাযোগের জায়গাগুলো একটু বাধা, বারবার বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু কাজগুলো সাকসেসফুল হবে। এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু বারে বারে ঘটবে, বারবার ধরনের ঘটনা ঘটবে এর প্রত্যেকটা ক্ষেত্রে। এবং যাদের কোনো বিভিন্ন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন, বা যারা সেলফ প্রফেশন করেন, বা যারা বিভিন্ন ওকালতি করেন, বা যারা জ্যোতিষ চর্চা করেন, যারা কোনো শিক্ষকতা পেশাতে আছেন, বা কোনো প্রাইভেট টিচার, প্রাইভেট টিউটর, তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো। যারা প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময় যারা মেডিসিন নিয়ে কোনো ব্যবসা করছেন, বা ওষুধ নিয়ে কোনো রিসার্চ করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো যাবে। এই সময় একটা ফাটকাভাবে একটা জায়গায় সাফল্য পাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি থাকবে। তবে যাদের ক্ষেত্রে জন্মছকে রাহু এবং কেতু কোনোভাবে ডিস্টার্ব আছে, বা কোনোভাবে খারাপ আছে, বা কোনোভাবে দুস্থানগত আছে, তাদের কিন্তু এই কথাগুলো কিন্তু ভালো হবে না। চারটে রাশির ক্ষেত্রে ভালো হবে না: মেষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। পরবর্তীকালে যেটা বলবো আমি তুলা রাশির কথা। তুলা রাশির ক্ষেত্রে 6 নম্বর ঘরে বা ষষ্ঠে রাহু, আর এদিকে হচ্ছে দশমে একাদশে কেতু। এই দশমে ষষ্ঠ আর একাদশ 6-11 কানেকশন এখানে পেলাম। তাহলে 6 নম্বর ঘরটাকে আমাদের কি করা হয়? রোগ ব্যাধির জায়গা, বিভিন্ন রকম কম্পিটিশনমূলক এক্সাম, এগুলোকে কন্ট্রোল করে। সেখানে কোনোভাবে একটা সফলতা কোথাও কম পাওয়া, বা সফলতা কোথাও একটা ছাড়িয়ে যাওয়া, এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে, বা বারবার বাধাগ্রস্ত হতে পারে। যেহেতু একাদশে কেতু, প্রত্যেকটা কাজের সফলতার জায়গায় শেষ মুহূর্তে এসে বাধা আটকে যাওয়া, হওয়া কাজগুলো না হওয়া, বা হওয়া কাজগুলো বারবার ধরে একটা সমস্যা করা, বিশেষ করে জমি জায়গা রিলেটেড কোনো ঘটনা, বা জমি জায়গা রিলেটেড কোনো রেজিস্ট্রির কাজ, বা জমি জায়গা সংক্রান্ত কাজ, আইনি জটিলতার মধ্যে দিয়ে একটা সমস্যার ক্রিয়াও সৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বলবো কুম্ভ রাশির কথা। এই কুম্ভ রাশি জাতক বা জাতিকারা এই রাহু কেতুর ট্রানজিটে অবশ্যই কিন্তু সাবধান। একটা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে সারা জীবনটা আপনাকে কিন্তু খস্তাতে হবে, সারা জীবনটা আপনাকে কুরে কুরে খাবে এই একটা ভুল সিদ্ধান্তের জন্য। তাই সিদ্ধান্ত কোনো কিছু নেওয়ার আগে সেই বিশেষজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলুন। আপনি যেটাই নেন, ফিনান্সিয়ালিভাবে যদি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তাহলে সেই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যা কিছু হোক না কেন, আপনার জীবনের যদি কোনো গতিপথ, জীবনের কোনো চেঞ্জ, বা জীবনের লাইফে কোনো একটা বড় সিদ্ধান্ত, বড় অ্যাচিভমেন্ট করতে চলেছেন, তাহলে নিশ্চয়ই একটা কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত। কখনোই কিন্তু একটা নিজের পরামর্শ বা নিজের ইচ্ছেতে জাহির করতে গিয়ে সেখানে কিন্তু সারা জীবনের জন্য আপনাকে কিন্তু আফসোস করে কাঁদতে হবে, বা চোখের জল ফেলতে হবে। এই ক্ষেত্রে বলবো বারবার, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যে কোনো কিছু ঘটনা ঘটার আগে, বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সেই রিলেটেড ব্যক্তির কাছে পরামর্শ নিয়ে পরে করা উচিত। যখনই কোনো জমি জায়গা, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো ব্যবসা করছেন, বা কোনো কিনে জিনিস বিক্রি করছেন, সেক্ষেত্রে বারবার ধরে ভেরিফাই করে দেখে নেওয়া উচিত। কোনোভাবে একটা অর্থ আপনার লস হতে পারে। কোনো জায়গায় মাল পাঠাচ্ছেন, বা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, কোনো জায়গায় আটকে যাওয়া, আপনি যে কোয়ালিটি এক্সপেক্টেড করেছিলেন সেই কোয়ালিটিটা এক্সপেক্টেড তুলনায় মালটা না আসা। যারা সিভিল নিয়ে কাজ করছেন, আপনি এটা কাজ করে দিয়েছেন, কাজটা করে দেওয়ার পরে তার বিনিময়ে আপনি পারিশ্রমিকটা পেলেন না, এরকম ধরনের বাধা বা অবস্ট্রাকশন কিন্তু আসবে এই রাহু কেতু সঞ্চারে। এই রাহু কেতু সঞ্চারে আপনার জীবনে কিন্তু একটা চরম শিক্ষা দিয়ে যাবে। আপনি সেই কাছের মানুষ এতদিন বিশ্বাস করে আপনি তাকে সমস্ত কাজ তার করে দিয়েছেন, যে আমি জানি এই কাজটা করে দিলাম তার টাকাটা পেয়ে যাব, সেই লোক আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, সেই লোক কোনো বিড়ম্বনায় পড়তে পারে, সেই লোক কোনো প্রবলেমে পড়তে পারে। আপনাকে কিন্তু তার জন্য কিন্তু সেটা মানসিক প্রিপেয়ার্ড হতে হবে, বা মানসিক প্রিপেয়ার্ড হওয়া প্রয়োজন আছে। এরকম ঘটনাগুলো কিন্তু পরিলক্ষিত হয়। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন, দেখুন বুকিং নাম্বার দেখা আছে, সেই বুকিং নাম্বারে ফোন করে আসুন। আর আমার কাছে এসে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখবেন, যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটে 2 মিনিটের প্রতিকার নয়, জ্যোতিষ মানেই 1 মিনিটে 2 মিনিটের কোনো রেজাল্ট নয়, জ্যোতিষ মানেই কোনো রাতারাতি ভাগ্যবদল নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন
সেই সময়কার আকাশে গ্রহ নক্ষত্রের স্থিতি দেখে একটা গাইডলাইন করে দেওয়া সম্ভব বা করে দেওয়া যায় যে জীবনে আপনার কোথায় অগ্রগতি, কোথায় সাকসেস, কোথায় সাফল্য। সেই সম্পূর্ণ তথ্যগুলো আপনাকে উপস্থাপনা করার জন্য বা সম্পূর্ণ তথ্যগুলোকে আপনাকে জাহির করার জন্য একটা প্রপার অ্যানালিসিস প্রয়োজন আছে জন্মকুণ্ডলীটা নিয়ে। বহু জায়গায় বহু ব্যক্তিকে বলতে শোনা যায়, বহু জ্যোতিষ দেখিয়েছেন, কোনো উপকার পাননি। তাদেরকে বলবো আপনার অন্তত একবার আপনাদের জন্মকুণ্ডলীটাকে বিচার করান। আমার পারিশ্রমিক ফিজ আছে 1100 টাকা। 1100 টাকায় তো আপনার জীবনের শেষ কথা হতে পারে না, কিন্তু জেনে তো নিতে পারবেন যে আপনার আদৌ সাফল্য কোথায় বা আদৌ সাফল্য আছে কিনা। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে আপনি কি কি জানতে চান একটা ছোট চিরকুট কাগজে লিখে রাখুন। আমার কথাগুলো বলানো হোক, তারপর মিলিয়ে নিন না সেই কথাগুলো আমরা বলতে পারলাম কিনা, তবেই তো বিশ্বাসযোগ্যতা মনে হবে। আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য সার্চ করুন, সেখানে আমার চেম্বার দেখুন, ঠিকানা দেখুন। আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। যারা আসতে হয় চেম্বারে অবশ্যই আসুন, নাম লিখিয়ে আসুন। আর যারা অনলাইন দেখাতে যাচ্ছেন তারা অনলাইনের মাধ্যমে, ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, সমস্ত তথ্য আপনাকে ডিটেলস জানানো হবে। যে ভিডিওটা অনেকটাই একটু আজকে বড় হলো, তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, যারা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়েছিলেন, আপনি কোথা থেকে দেখছেন একটু লোকেশনটা দয়া করে লিখে দিয়ে যান। আপনার ভিডিও এই লোকেশনটা দেখে আমরা বুঝতে পারবো বা লোকেশনটা দেখে জানতে পারবো যে ভিডিওটা আমার কোথায় চলছে, কোথায় কোথায় যাচ্ছে। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনার লোকেশনটা একটু কমেন্ট বক্সে লিখে দিন। আর যারা যাওয়ার সময় আবার বলে যায়, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটাকে দেখলেন, যারা সাবস্ক্রাইব করলেন, যারা লাইক করলেন, শেয়ার করলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। তারা মায়ের কৃপাতে, তারা মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। নমস্কার।